আজকে আপনাদের জন্য হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প ৫ মন্ডির আসর। স্টেশনের নাম লোচনপুর। সেখান থেকে আরও ২ ক্রোশ। যানবাহন বলতে কিছু নেই। গরম আর শীতে গরুর গাড়ি চলে, কিন্তু বর্ষায় তা সম্ভব নয়। মাঝপথে দুটো খাল। খেয়া নৌকো ছাড়া বর্ষাকালে পার হওয়াই দায়। উপায় নেই, কোর্টের কাজ। এই ৪ মাইল পথ পায়ে হেঁটে গিয়েই পুবাই গাঁয়ের সর্বেশ্বর জানাকে ধরতে হবে। ধরা মানে কোর্টের ভাষায় সমন ধরিয়ে দেওয়া। এই কাজ করতে না পারলে চাকরি থাকবে না। হয়তো গিয়ে দেখব আগে থাকতে খবর পেয়ে সর্বেশ্বর ডুব মেরেছে, কোথাও পাওয়া যাবে না তাকে। যদি তা হয় তাহলে তার বাড়ির দরজায় নোটিশ সেঁটে দিয়ে আসতে হবে। মোট কথা যেতে আমাকে হবে। যাত্রা শুরু করলাম। কাঁচামাটির পথ কিছুটা গিয়েই শেষ হয়ে গেল। তারপর আল হাতখানিক চওড়া। সার্কাসের খেলায় শুধু তারের ওপর দিয়ে যেভাবে লোকটা হাঁটে, সেই রকম কায়দায় সাবধানে এগিয়ে চলেছি। একটু এদিক ওদিক হলেই একেবারে কাদা গোলা জলে নাকানি চোবানি খেতে হবে। একমাত্র ভরসার কথা, এখানে যথেষ্ট আলো রয়েছে, চারিদিক পরিষ্কার দেখা যাচ্ছে। হাতের লাঠিটা ঠুকতে ঠুকতে চলতে লাগলাম। যা শুনেছিলাম তা ভুল। খাল ২টো নয়, একটা। খেয়া নৌকোর ব্যবস্থা নেই। সরু খালের ওপর দিয়ে বাঁশের একটা সেতু রয়েছে। ২ হাতে বাঁশ আঁকড়ে খাল পার হলাম। তারপর আল নয়, সরু পথ। পায়ে চলা পথের দুপাশে নিম আর আশাওড়ার গাছ। জায়গাটা বেশ অন্ধকার। মাইলখানিক পথ পার হয়ে পুবাই গাঁয়ে হাজির হলাম। ছোট্ট গ্রাম। একটা দোকান আর গোটা ১০ চালাঘর এই গ্রামের সীমানা। বরাত ভালোই বলতে হবে। সর্বেশ্বরকে একেবারে বাড়ির দাওয়াতেই পেয়ে গেলাম। বসে বসে গাবের আটা দিয়ে জাল মারছিল। তার কাছে খোঁজ করতেই বাঁচ খায় আওয়াজে বলল, আমি সর্বেশ্বর জানা, পিতা ঈশ্বর পতিত পাবন জানা। মশাইয়ের প্রয়োজন? প্রয়োজনটা দেখেই সর্বেশ্বর চমকে উঠল। এমন জানলে হয়তো যা করে পরিচয়ই দিত না। কাজ শেষ করে কোচার খুঁটে গাল কপাল মুছে নিয়ে বললাম, একটু জল খাওয়াতে পারেন? সর্বেশ্বর এক দৃষ্টে কিছুক্ষণ আমার দিকে চেয়ে রইল। সেই দৃষ্টিতে যেন আগুন ঝরছে। তারপর বলল, লোচনপুর থেকে আসবার সময় একখানা খাল পার হয়ে এসেছেন না? ঘাড় নেড়ে বললাম, হ্যাঁ। অনেক জল পাবেন সেই কালে, পেট ভরে চুমুক দেবেন। অবস্থা দেখে আমি আর দাঁড়ালাম না। দাঁড়াতে সাহস হলো না। কিছু বলা যায় না। দলবল ডেকে যদি লাঠির ঘায়ে এখানে খতম করে দেয়, তাহলেও কিছু করতে পারবো না। তারপর মাটি খুঁড়ে লাশটা যদি পুঁতে ফেলে, তাহলেও কাকচেলে জানতে পারবে না। কোর্টের পেয়াদার ভাগ্যে মারধর হামেশাই হয়। লোকজন খেপে উঠে আধমরা করে দেয়। একবারও ভাবে না আমরা নিমিত্ত মাত্র, শুধু নির্দেশ জারি করেই খালাস। বুঝতে পারলাম এই গায়ে ঠাঁই হবে না। ভেবেছিলাম রাতটা কোথাও বিশ্রাম করে ভোর ভোর রওনা হব, কিন্তু তা হবার নয়। একেবারে গায়ের মুখে যে দোকানটা দেখেছিলাম, সেখানে এসে দাঁড়ালাম। আচ্ছা, খাবার জিনিস কিছু পাওয়া যাবে? দোকানি নড়ে চড়ে সোজা হয়ে বসল। কি চাই বলো না কথা? চেয়ে দেখলাম 2টো ধামা পাশাপাশি সাজানো। গোটা কয়েক জার আছে, তবে সব কটাই খালি। দোকানি আবার বলল, মুড়ি আছে, পাটালি আছে। আর কিছু নেই? দুধ কিংবা কলা? আগে না, ও সব এখানে পাবেন না। নিরুপায় মুড়ি আর পাটালি নিয়েই কাঠের বেঞ্চের ওপর বসে পড়লাম। 2-1 গাল মুখে দিয়েই বুঝতে পারলাম মুড়িগুলো অন্তত 1 সপ্তাহের বাসি। আর পাটালি যে এত তেতো হয় কি করে, অনেক ভেবেও কুলকিনারা করতে পারলাম না। খাওয়া শেষ করে জল খেয়ে পয়সা দেবার মুখে জিজ্ঞেস করলাম, আচ্ছা, এইখানে রাত কাটাবার জায়গা হবে? এই দোকান ঘরের একপাশে আমি হাত পা মুড়ে পড়ে থাকব। কোনো উত্তর নেই দেখে মুখটা তুলেই শঙ্কিত হলাম। দোকানি এক দৃষ্টে আমার বুকের ওপর আটকানো পেতলের চাকতির দিকে দেখছে।
যেটার ওপর কোটের নাম খোদাই করা। তাড়াতাড়ি পয়সা কটা দোকানি হাত থেকে কেড়ে নিয়ে হাঁপাতে হাঁপাতে বলল, না না মশাই, থাকার জায়গা টায়গা হবে না। এই ছেলে পুলে নিয়ে থাকি বা আপনি এখানে শোবেন কোথায়? সন্ধে হয়ে এলো, এখন যাই কোথায় বলুন তো? এই বেলায় স্টেশনের দিকে রওনা হয়ে পড়ুন। কতটার পথ? এই কলকাতা যাবার শেষ গাড়ি সেই 10:32। অনায়াসে পেয়ে যাবেন। আমাকে আর কিছু বলবার অবসর না দিয়েই দোকানি ঝাঁপ বন্ধ করতে শুরু করল, যাতে দোকানের সামনে থেকে অন্তত সরে যেতে বাধ্য হই। বুঝতে পারলাম এই গায়ে আশ্রয়ের কোনো আশা নেই। বুকের চাকতিটাই আমার কাল। কোটের পেয়াদাকে এরা সমনে সামিল বলে মনে করে। ঠিক করলাম স্টেশনেই চলে যাব। সত্যিই তো, কতটার পথ? যেতে 2 ঘন্টা কিংবা 3 ঘন্টা লাগলেও হাতে অনেক সময় থাকবে। লাঠিটা বাগিয়ে নিয়ে হাঁটতে আরম্ভ করলাম। চাকতিটা খুলে নিয়ে পকেটের মধ্যে রেখে দিলাম। চারিদিকে সন্ধ্যের অন্ধকার নেমেছে। গাছপালার জন্য যেন আরো ঝুপসি ঠেকছে। যাবার সময় যে পথ মসৃণ আর সরল মনে হয়েছিল, আধা অন্ধকারে সেই পথেই বারবার হোঁচট খেতে লাগলাম। একটু পরেই অন্ধকার ঘন হলো। আকাশে ছেঁড়া ছেঁড়া মেঘ, চাঁদের দেখা নেই, তারাও নেই। ঝোপের ফাঁক থেকে শিয়াল ডেকে উঠল। শক্ত হাতে লাঠিটা ধরে কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম। শিয়ালকে ভয় নেই, শিয়াল জ্যান্ত মানুষের কাছে ঘেঁষে না। কিন্তু জঙ্গলে আর কোনো জন্তু নেই তো? হিংস্র কোনো জানোয়ার? প্রায় ঘন্টাখানিক চলার পর খেয়াল হলো এতক্ষণে খালের পাড়ে পৌঁছানো উচিত ছিল, বাঁশের সেতুর কাজ বরাবর। দুটো হাত আড়াআড়িভাবে চোখের ওপর রেখে চারিদিক নিরীক্ষণ করে দেখলাম। এখনো অন্ধকার সূচিবেদ্ধ হয়ে ওঠেনি। অনেকক্ষণ চেয়ে থাকলে আবছা দেখা যায়। চারিদিকে গাছের জটলা, অল্প অল্প বাতাস বইতে শুরু করেছে। সেই বাতাসে গাছের পাতাগুলো শিরশির করে কাঁপছে। আর কোনো সন্দেহ নেই, নিশ্চয়ই পথ হারিয়েছি। সম্ভবত জঙ্গলের মধ্যে একাধিক পায়ে চলা পথ আছে। একটা পথের বদলে আর একটা পথ ধরে হাঁটতে আরম্ভ করেছি। এখন উপায়? লাঠিটা ঠুকে চিৎকার করলাম, কে আছো? আমি পথ হারিয়ে ফেলেছি, আমাকে সাহায্য করো। চিৎকার করে কোনো ফল হলো না। কিন্তু এভাবে দাঁড়িয়ে থাকলেও সমস্যার সমাধান হবে না। যে কোনো রকমেই হোক এই জঙ্গল থেকে বেরিয়ে পড়তেই হবে, নইলে রাত বাড়বে। জায়গাটা মোটেই নিরাপদ নয়। সোজা রাস্তা ধরে এগোতে লাগলাম। গাছপালা যেন আর শেষ নেই। যত এগোই জঙ্গল যেন তত দুর্ভেদ্য বলে মনে হয়। পায়ের পাশ দিয়ে সরসর করে সরীসৃপ গতিতে যেসব প্রাণী চলাফেরা করছে, তাদের কথা ভেবেই গলা শুকিয়ে কাঠ হয়ে গেল। বেশ কিছুক্ষণ চলার পর মনে হলো জঙ্গল যেন একটু ফিকে হয়ে এলো। চারিদিকে বিস্তীর্ণ জলাভূমি। অন্ধকারে জোড়া জোড়া জ্বলন্ত চোখ ঘোরাফেরা করছে। বুঝলাম সে চোখের মালিক শিয়ালের দল। জঙ্গল পার হয়ে এসে মনে একটু সাহস হলো। ভালো করে চেয়ে চেয়ে দেখলাম কোথাও যদি আলোর বিন্দু চোখে পড়ে। গ্রামের নিশানা। হঠাৎ পিছন থেকে বিকট শব্দ হলো, সেই শব্দে বুকের রক্ত যেন হিম হয়ে গেল। তবু এই ভেবে মনে আশ্বাস পেলাম যে নির্জন প্রান্তরে আমি একলা নই, আরো লোক আছে। এদের জিজ্ঞাসা করলে এই পথের নির্দেশ পাওয়া যাবে। হরিধ্বনি আরো কাছে আসতেই আমি পথ ছেড়ে সরে দাঁড়ালাম। সেটাই নিয়ম, অনন্ত পথের যাত্রীকে পথ দেওয়া উচিত। লাঠিতে ভর দিয়ে একপাশে দাঁড়িয়ে রইলাম। অন্ধকারে জ্বলন্ত একটা মশাল এগিয়ে আসছে। একটু পরেই সব বাহিরা সামনে এলো। শুধু 4 জন খাটিয়া বয়ে নিয়ে চলেছে। সামনের ডান দিকের লোকটার হাতে মশাল, আর কোনো লোক নেই। শুনুন, কাতর কণ্ঠে অনুরোধ করলাম। বাহুটা থামলো না, শুধু চলার গতি একটু মৃদু করল। আর 4 জনেই আমার দিকে দৃষ্টি ফেরালো। সঙ্গে সঙ্গে আমার মেরুদণ্ড পেয়ে একটা হিমেল স্রোত বয়ে গেল। আমি ভীরু এমন অপবাদ কেউ দিতে পারবে না, কিন্তু আমার মনে হলো শ্লথ মুষ্টি থেকে
লাঠিটা খসে মাটিতে পড়ে যাবে। সমস্ত শরীর একটা অজানা আতঙ্কে শিউরে উঠল। চারজন লোকেরই ঠিক একরকম চেহারা, একই ধরনের অবিন্যস্ত চুল, রক্তিম চোখ, এমনকি মুখে বসন্তের দাগ পর্যন্ত। আমার প্রশ্নের কোনো উত্তর না দিয়ে বাহকেরা পাশ কাটিয়ে এগিয়ে গেল। শুধু যদি দুজনের চেহারার মধ্যে এরকম সাদৃশ্য থাকতো তাহলে ভাবতাম তারা হয়তো যমজ ভাই, কিন্তু চারজনের চেহারা একরকম, এটা কিভাবে সম্ভব? মনের মধ্যে অলৌকিক যে প্রসঙ্গ উঁকি দিচ্ছিল, নিজেকে ধমক দিয়ে তার পথ বন্ধ করার চেষ্টা করলাম। আমার চোখের ভুল, মনের মধ্যে ভয়টা বাসা বেঁধেই ছিল। মশালের আলোয় ক্ষণিকের দেখায় নিশ্চয়ই বিভ্রান্তির সৃষ্টি হয়েছে। নিজেকে সাহস দেবার জন্য চিৎকার করে গান গাইতে আরম্ভ করলাম, কিন্তু পর মুহূর্তেই বল হরি হরি বলের বিকট ধ্বনিতে চমকে আমি থেমে গেলাম। মনে হলো শব্দটা যেন আমার পাশ থেকে উঠছে, অথচ সব বাহকের দল ততক্ষণে অনেক এগিয়ে গেছে। তাদের চিৎকার এত কাছে শ্রুতিগোচর হবার কথা নয়। মনের মধ্যে একটু অস্বস্তি শুরু হলো, কিন্তু এভাবে চুপচাপ পথের পাশে দাঁড়িয়ে থাকলে বিপদ বাড়বে, তাই জোরে জোরে পা ফেলে এগিয়ে চললাম। লক্ষ্য করিনি আকাশ ঘন কালো মেঘে ছেয়ে গেছে। ছুরির ফলার মতো বিদ্যুতের সান্নিধ্য স্ফুরণ। দমকা হাওয়া উঠল, হাওয়ার এমন বেগ যে এগোনো দুষ্কর হয়ে পড়ল। আবার সেই চিৎকার, এবার যেন একেবারে কানের পাশে। চিন্তা করে লাভ নেই, চিন্তা করে এই ব্যাপারে জ্বর ছাড়ানো যাবে না। রহস্য যাই হোক, যেভাবেই হোক, আমাকে প্রাণে বাঁচতে হবে। কোনো রকমে একটা লোকালয়ে গিয়ে পৌঁছতে হবে। বড় বড় বৃষ্টির ফলা সারা গায়ে হুল ফোটাতে শুরু করলো। ছুটতে আরম্ভ করলাম। জানি না, বোধহয় হাত মাইলেরও বেশি একটানা দৌড়েছি, হিসেব রাখিনি। হঠাৎ হঠাৎ আর একবার বিদ্যুৎ চমকাতেই দেখলাম পথের পাশে একটা চালা ঘর। মনে মনে ভগবানকে ধন্যবাদ জানালাম, বিপদারণ তুমি আছো, দুর্বলের দান কর্তা। ছুটে গিয়ে চালা ঘরে আশ্রয় নিলাম। মনে মনে ভাবলাম অন্তত প্রাকৃতিক দুর্যোগ থেকে শরীরটা বাঁচবে। এমনও হতে পারে চালা ঘরে কোনো লোকের সাক্ষাৎ মিলবে। অন্ধকারটা চোখে একটু সহ্য হতে বুঝলাম চালা ঘর নয়, শুধু চালা, 3 দিক আচ্ছাদিত, একদিক খোলা। বোধহয় রোদের তাপ কিংবা বৃষ্টির প্রকোপ থেকে পথচারীকে বাঁচাবার জন্যই এটা তৈরি হচ্ছিল। আস্তে আস্তে এগুতে গিয়ে থেমে গেলাম। প্রচণ্ড জোরে বজ্রপাত হলো। তার আগেই বিদ্যুতের আলোয় চারিদিক উদ্ভাসিত হয়ে গেল। সে আলোতেই দেখলাম এবার আরো স্পষ্ট, আরো কাছে। সবটি সামনে রেখে 4 জন পাশে দাঁড়িয়ে আছে, শাড়ি দিয়ে, হুবহু এক চেহারা, অসংস্কৃত দাড়ি গোপের মাত্রা পর্যন্ত। চোখাচোখি হতেই 4 জন একসঙ্গে হো হো করে হেসে উঠল। শিকারকে যেন কুক্ষিগত করার উল্লাসে লাঠিটা শক্ত করে ধরে পাষাণ মূর্তির মতো দাঁড়িয়ে রইলাম। নিঃসন্দেহ হলাম এই হাসি স্বাভাবিক নয়। রক্ত মাংসের কোনো লোক এইভাবে হাসতে পারে না। অশরীরী আত্মার বিভৎস হাসি। আমাকে আবার আতঙ্কিত করে একজন ক্ষণক্ষণে গলায় বলল, আপনি একটু মৃতদেহের কাছে থাকুন, আমরা কাঠের ব্যবস্থা করে আসি। কোনো রকমের নিঃশ্বাস রোধ করে বললাম, আপনারা সবাই যাবেন? আবার সেই রক্ত জল করা হাসি। আমরা যেখানেই যাই একসঙ্গে যাই। যাবার আগে লোকগুলো মশালটা জ্বালিয়ে দিয়ে গেল। বৃষ্টি থেমে গেছে, মাঝে মাঝে শুধু মেঘের গর্জন আর বিদ্যুতের চমক। আর চোখে চেয়ে দেখলাম সাদা কাপড়ে সবের আগাগোড়া ঢাকা। মশালের আলোয় সবকিছু পরিষ্কার দেখা যাচ্ছে। আচমকা দমকা হাওয়ায় সবের আবরণ সরে গেল। আমি
আমি একবার সেদিকে দেখেই চিৎকার করে উঠলাম, এ কি? দোহাতে চোখ দুটো রোগড়ে নিলাম। এও কি সম্ভব? সবার 4 জন বাহকের আকৃতিতে কোনো তফাৎ নেই, মুখের গড়ন এক, এমনকি বসন্তের দাগ পর্যন্ত। বুকের মধ্যে স্পন্দন দ্রুততর হলো। লাঠিটা আঁকড়ে ধরার শক্তিও যেন ক্রমে লোপ পেয়ে যাচ্ছে। তারপর যা ঘটল তা অবর্ণনীয়। সব চোখ খুলল, রক্তিম দুটি চোখ। প্রথমে ঠোঁট দুটো কেঁপে কেঁপে উঠল, তারপরে ক্ষণক্ষণে গলায় স্বর ভেসে উঠল। একটু উঠে বসার মতো করে বলল, ঠিকই ভেবেছ, আমরা 5 জন একই লোক, কোনো তফাৎ নেই। বসন্ত রোগে মারা গিয়েছিলাম বলে প্রতিবেশীরা কেউ পোড়াতে এলো না, দেহের সঙ্গতি হবে না, তাই নিজের দেহ থেকে 4 জন বাহক সৃষ্টি করলাম, তারাই বয়ে নিয়ে এলো শ্মশানে। কেমন বুদ্ধি বার করলাম বলো তো? তারপর আমার আর কিছু মনে নেই। যখন জ্ঞান হলো দেখলাম পথের একপাশে কর্দমাক্ত দেহে পড়ে আছি। পরনের পোশাক ছিন্ন ভিন্ন। জেলেরা আমার মুখে চোখে জল দিচ্ছে, বাতাস করছে। একটু সুস্থ বোধ করে উঠে বসলাম। চারিদিকে চেয়ে চেয়ে দেখলাম। চালা ঘর আছে, কিন্তু শূন্য। রাতের বিভীষিকা কোথাও নেই। আস্তে আস্তে বললাম, লোচনপুর স্টেশনটা এখান থেকে কত দূর? লোচনপুর এখান থেকে তো পাক্কা 10 মাইল বাবু, একেবারে উল্টো দিকে। এই জায়গাটার নাম কি? এটাকে বলে 5 মন্ডির আসর। 5 মন্ডির আসর? চমকে উঠলাম। আগো কর্তা, এক রকমের 5 জন তেনাদের দেখা যায়, পথ বুলিয়ে লোককে এখানে নিয়ে আসে, তারপর সাবার করে দেয়। তুমি বামন বলে বোধহয় বেঁচে গেছো। ছেঁড়া পরিচ্ছেদের ফাঁক দিয়ে পৈতেটা দেখা যাচ্ছিল। এই কাহিনী আমি অনেককেই বলেছি, কেউ বিশ্বাস করেছে, কেউ করেনি। কিন্তু যারা বিশ্বাস করেনি তারা রাতের বেলা পুবাই গাঁ থেকে পশ্চিমমুখ রাস্তা ধরে 5 মন্ডির আসরের দিকে কেউ আসতে রাজি হয়। আমাকে কেউ এক থলি মোহর দিলেও আমি ও পথে আর জীবনে যাব না। শুনছিলেন হরিনারায়ণ চট্টোপাধ্যায়ের গল্প 5 মন্ডির আসর। আজকের গল্পটি আপনাদের ভালো লাগলে অবশ্যই একটি লাইক করবেন, এবং আমার গল্প পাঠ আপনার কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরের গল্পে। ধন্যবাদ।